সাফ চ্যাম্পিয়নদের সরকারি সুবিধার আওতায় আনলেন আমিনুল হক। আনন্দে ভেসে না গিয়ে রোনাল্ড ডেকলান রাখছেন এএফসি বাছাইয়ে সাফল্যের ছক। সাফ জয় শুধু শুরু, ইতিহাস গড়তে বড় পরিকল্পনায় মাহিন মিঠুরা। সিন্ডিকেট ট্যাগে ক্ষতি হচ্ছে ফুটবলারদের, মুখ খুললেন সাফ চ্যাম্পিয়ন দলের আলোচিত কোচ আতিকুর রহমান মিশু। লিটন শান্তরা অনায়াসে খেলবে স্পিন, মিরপুরে সমুদ্র পথে এলো মার্লিন বাইবোলা নামের বোলিং মেশিন। তাকে ইঙ্গিত করলেন সাকিব আল হাসান, খেলোয়াড়দের কষ্ট কেউ বুঝে না, শুধু ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত। দর্শক, আমন্ত্রণ কালবেলা স্পোর্টস আয়োজনে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। সাফের সাফল্য পেছনে ফেলে রোনাল্ড ডেকলানরা এখন এশিয়া জয়ের স্বপ্নে বিভোর। চ্যাম্পিয়ন হবার আনন্দ শেষ হয়নি, এরই মধ্যে সোমবার ক্রীড়া প্রতিমন্ত্রীর তরফ হতে মিলেছে সরকারি সুযোগ সুবিধা ও পুরস্কারের 1 লাখ টাকা। তবে রোনাল্ড ডেকলানরা এসব পাশ কাটিয়ে এএফসি বাছাই চান সাকসেস, বাংলাদেশকে করতে চান এশিয়ার রাজা। বিস্তারিত রিপোর্টে। সাফল্য অর্জন করার পর ধ্রুব সত্য হলো তা ধরে রাখা কঠিন। পুরস্কারের ঝনঝনানি আর সংবর্ধনার জোয়ারে সেই অমোঘ নিয়মেই ভাসছেন সাফের অপরাজিত চ্যাম্পিয়নরা। দেশে ফেরার পর থেকেই মিলছে পুরস্কার আর সুযোগ সুবিধার আশ্বাস। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে সেই মাত্রা গিয়ে ঠেকল ডাবলে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফুটবলার ও কোচিং স্টাফের প্রত্যেকের হাতে লাখ টাকার চেক তুলে দেন। কেবল নগদ অর্থই নয়, যুবাদের জন্য ভবিষ্যতের এক বিশাল দুয়ারও খুলে দিয়েছেন। আলোচিত ক্রীড়া কার্ড যোগ হয়েছে সেই প্রাপ্তিতে। এই কার্ডের মাধ্যমে জাতীয় দলের জার্সি গায়ে তোলার পর মাসে 1 লাখ টাকা মিলবে বেতন, আর ধারাবাহিকভাবে এখন থেকেই মিলবে হাসপাতাল যাতায়াত সহ আরও সামাজিক সুযোগ সুবিধা। কেউ যদি পারফরমেন্স দল থেকে যদি কেউ বাদ পড়ে যায়, তাহলে কিন্তু সে আমাদের বেতন কাঠামোর যে আওতায় এনে যে ক্রিয়া ভাতা প্রদান করছে, সেই ভাতার আওতায় থেকে কিন্তু তারা সরে পড়ে। এইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের স্বচ্ছতা নিরপেক্ষতা বজায় রেখে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু এই পুরস্কার আর করতালি কি থামিয়ে দেবে তাদের ক্ষুধা? মোটেও না। মাঠের বীরদের চোখ এখন রঙিন এক আগামীর হাতছানি। আর্থিক প্রাপ্তির এই আনন্দ ছাপিয়ে আগস্টের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সকে ঘিরেই সব পরিকল্পনা। These players will win the AFC, no doubt about it. These players are great players. Whether I'm here, I don't know, but these are great players. Bangladesh is very lucky to have such a good crop of young players, some excellent players. I don't read the papers and I listen to. I do my talking on the pitch. কোচ মার্ক কক্সও শিষ্যদের মনে গেঁথে দিয়েছেন বড় কিছু অর্জনের বীজ। মাঠের লড়াইয়ে অবস্থান পোক্ত করতে এখন থেকেই কাজ শুরু করছেন সুলিভান ভাই ও গোটা দল। Hello everyone. I'm kind of surprised right now. I didn't think I was going to speak, but I'll keep it short. Thank you guys for showing up. I really shouldn't be surprised. You guys have showed up every step of the way. I'd like to thank everyone here. They've been so incredible. আমি যাওয়ার আগেও বলছিলাম যে আমরা ঈদটা এখানে করতে পারতেছি না, ফ্যামিলিকে পাইতেছি না, তো আমরা আসার পরে ট্রফিটা নিয়ে ঈদ উদযাপন করতে চাই এবং আমরা আসার পরে আলহামদুলিল্লাহ ট্রফি নিয়ে ঈদের মতো নিয়ে আমরা যেমন তাদের জন্য দেশে ট্রফি এনে দিয়েছি, তারাও আমাদেরকে অনেক পুরস্কৃত করেছেন, এতে আমরা অনেক খুশি। আমরা তাদের কাছে চাইবো যেন তারা বাংলাদেশের ফুটবলটা নিয়ে একটু কাজ করে, তৃণমূল পর্যায়ে যেন ফুটবলটা নিয়ে একটু কাজ করে, যেন বাংলাদেশের ফুটবলটা ভবিষ্যতে আরও উন্নত জায়গায় যাইতে পারে। এ বলে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার টিমের প্রতি আমার বিশ্বাস ছিল যে আমার টিম এবার কিছু একটা করবে, কারণ আমাদের যে ইউনিটি, আমাদের একে অপরের প্রতি বোঝাপড়া, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল। আমি সাফ লেভেলের অনূর্ধ্ব 16 থেকে খেলে আসতেছি, তো শুরু থেকে আমার টিমের প্রতি অনেক বিশ্বাস ছিল যে আমার টিম এবার ভালো কিছু করবে। এশিয়ার পরাশক্তিদের রুখে দিয়ে লাল সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে মরিয়া চ্যাম্পিয়নরা। সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রেখে এশিয়ান মঞ্চেও বিস্ময় সৃষ্টি করতে তৈরি হচ্ছে বাংলার এই অপ্রতিরোধ্য কিশোররা। আরমান হাসান, কালবেলা। সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ঘোর কাটছে না। গোলকিপার মাহিন, অধিনায়ক মিঠুরা জমিয়ে রাখা স্বপ্নকে করেছেন সত্যি। গোটা দলের রসায়নে প্রতিপক্ষ ভারত যেভাবে হার মেনেছে, সেটারই কিছু মুহূর্ত গণমাধ্যমে তুলে ধরলেন শিরোপা জয় ফুটবলাররা। অধিনায়ক মিঠুর সেই আলোচিত বন্ধু ফুটবলার আশিকও জানালেন নিজের অভিব্যক্তি। ফ্যামিলি সাপোর্ট বলেন, অ্যাজ এ প্লেয়ার হিসাবে তাদের মেন্টালি যেই প্রিপারেশনটা থাকে,
টেনশন ফ্রি হিসাবে যে খেলতে পারে, এটা অনেক একটা ভালো সাপোর্ট আমাদের। আমি যাওয়ার আগেও বলছিলাম যে আমরা ঈদটা এখানে করতে পারতেছি না, ফ্যামিলিকে পাইতেছি না, তো আমরা আসার পরে ট্রফিটা নিয়ে ঈদ উদযাপন করতে চাই এবং আমরা আসার পরে আলহামদুলিল্লাহ ট্রফি নিয়ে ঈদের মতো নিয়ে আমরা যেমন তাদের জন্য দেশে ট্রফি এনে দিয়েছি, তারাও আমাদেরকে অনেক পুরস্কৃত করেছেন, এতে আমরা অনেক খুশি। আমরা তাদের কাছে চাইবো যেন তারা বাংলাদেশের ফুটবলটা নিয়ে একটু কাজ করে, তৃণমূল পর্যায়ে যেন ফুটবলটা নিয়ে একটু কাজ করে, যেন বাংলাদেশের ফুটবলটা ভবিষ্যতে আরও উন্নত জায়গায় যাইতে পারে। আমার টিমের প্রতি আমার বিশ্বাস ছিল যে আমার টিম এবার কিছু একটা করবে, কারণ আমাদের যে ইউনিটি, আমাদের একে অপরের প্রতি বোঝাপড়া, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল। আমি সাফ লেভেলের অনূর্ধ্ব-16 থেকে খেলে আসতেছি, তো শুরু থেকে আমার টিমের প্রতি অনেক বিশ্বাস ছিল যে আমার টিম এবার ভালো কিছু করবে। রোনাল্ড, ডেকলান, ইব্রাহিম সহ বিদেশি অরিজিন ফুটবলারদের সঙ্গে সত্যিই কি স্থানীয় ফুটবলার কোচেরা সিন্ডিকেট করেন? সাফে প্রবল সমালোচিত হন ফয়সাল মোর্শেদ ও সহকারী কোচ আতিকুর রহমান মিশু। তবে এগুলো ভিত্তিহীন। কোচ মিশু বলছেন এই ধরনের সমালোচনা ফুটবলারদের মানসিকভাবে করছে ক্ষতিগ্রস্ত। বাকিটা দেখুন সাক্ষাৎকারে। আমি জাতীয় দলে ফুটবল খেলছি প্রায় 14-15 বছর, এখন কোচিংয়ে আছে 6 বছর। সো আমি এইসব মিডিয়া অনেক আগে হ্যান্ডেল করে আসছি, আর সোশ্যাল মিডিয়া তো মাত্র নতুন, সো এগুলো আমাকে খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারে নাই। আর যে জিনিসটা হচ্ছে যে ফয়সাল মোর্শেদ, যাদেরকে নিয়ে একটু আমাদের তরুণ খেলোয়াড়, তারা তো আমাদের উচিত আসলে বাংলাদেশ হিসেবে সবাইকে প্রোটেক্ট করা, এভাবে কাউকে আক্রমণ না করে তাদেরকে প্রোটেক্ট করা। কারণ আমরা টিমের সঙ্গে সারাক্ষণ কাজ করি, তো আমরা জানি টিমের ভিতরে সবার রিলেশনটা কার সাথে কেমন। তো আমরা ধারণা থেকে কোনো কিছু না বলাটাই আমি মনে করি যে ভালো হবে। অবশ্যই ভালো প্লেয়ার এবং ট্যালেন্টেড প্লেয়ার, তো কিছু জায়গায় ইমপ্রুভ করতে পারলে অবশ্যই জাতীয় দলে কলাবাস। এবার ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ দলের ব্যাটারদের স্পিন ভীতি সবারই জানা। শক্ত প্রতিপক্ষের স্পিনে লিটন সৌম্যরা হয়ে পড়েন কাবু। এবার সেই ভয়কে জয় করতে আনা হলো বিশেষ এক স্পিন বোলিং মেশিন, যে মেশিন রেগুলার স্পিনের পাশাপাশি করতে পারে লেগ স্পিন বোলিংও। বিস্তারিত রিপোর্টে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পথে হাঁটল বাংলাদেশ। 10 বছর আগে থেকেই উপমহাদেশের সঙ্গে মানিয়ে নিতে অজি ইংলিশ ক্রিকেটারদের তৈরি করত তাদের বোর্ড। এবার সেই ধারাতে স্পিন বোলারদের বিপক্ষে ব্যাটারদের প্রস্তুত করতে আনা হয়েছে অত্যাধুনিক স্পিন বোলিং মেশিন। প্রায় 14 লাখ টাকা ব্যয়ে সমুদ্র পথে জাহাজে করে প্রথমবারের মতো দেশে আনা হয়েছে মার্লিন বোলার নামের এই স্পিন বোলিং মেশিন। সোমবার মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে প্রথমবারের মতো দেখা মিলেছে এই মেশিনের। এর আগে বাংলাদেশে যেসব বোলিং মেশিন ব্যবহৃত হয়েছে সেগুলো মূলত দ্রুত গতির বল বা বাউন্সার সামলানোর অনুশীলনের জন্যই ছিল। তবে এবার স্পিন মোকাবেলায় বাড়তি গুরুত্ব দিয়েই যুক্ত করা হলো এই নতুন প্রযুক্তি। মেশিন দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং আর্ম বল দিয়ে 3 ধরনের ডেলিভারি অনুশীলন করা সম্ভব। বলের লেন্থ পরিবর্তন, গতি বাড়ানো কমানো সবই নিয়ন্ত্রণ করা যায় এই মেশিনের মাধ্যমে। ম্যানুয়াল ও অটোমেটিক 2 মোডেই চালানো যায় এই মেশিনটি, যেখানে অটোমেটিক মোডে একসঙ্গে 25 থেকে 30টি বল খেলার সুযোগ রয়েছে। না, এই বোলিং মেশিনটা নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল। বোলিং মেশিনটার নাম মার্লিন বাই বোলা। এটা স্পিন বোলিং এর জন্য কাজ করে। নর্মালি যে বোলিং মেশিনগুলো আমরা ইউজ করি এগুলো তো ফাস্ট বোলিং আসে, বল সুইং করে, বাউন্স করে। এটা একটু মেকানিজমটা ডিফারেন্ট। তো এটা বেশ কিছুদিন আগেই অর্ডার করা হয়েছিল, বাট মেশিনটা অনেক ভারী, তো এই কারণে নর্মালি আমরা এটা ফ্লাইটে আনতে পারিনি। এটা শিপের মাধ্যমে আসছে, গতকালকে এসে পৌঁছেছে, যে আমরা আজকে ইন্ট্রোডিউস করলাম। হ্যাঁ, না, কারণ আমরা জানি সাবকন্টিনেন্টে পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশে স্পিন বোলারের সংখ্যা অনেক বেশি। মূলত এটা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব দেশে ইউজ হয়, যেখানে উইকেট বা কন্ডিশন স্পিন বোলিং ফ্রেন্ডলি না, ওখানে ওরা প্র্যাকটিসের জন্য ইউজ করে। এটার প্রাইসটা সামওয়্যার অ্যারাউন্ড 10,000 পাউন্ডের কাছাকাছি, বাট ভ্যাট ট্যাক্সের হিসাবটা আমার জানা নেই। কি ভেরিয়েশন এটা দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং স্ট্রেট বলটা করা যায়। সো যদি আপনি অফ স্পিনের ক্ষেত্রে চিন্তা করেন, রাইট হ্যান্ডেড বোলারের ক্ষেত্রে রোশন মনির, কালবেলা হবে। যদি আপনি লেগ স্পিন যদি চিন্তা করেন, তাহলে লেফটি বোলারের জন্য এটা অফ স্পিন হবে। আবারও ক্রিকেটার সাকিব আল হাসানের বিস্ফোরক মন্তব্য। দেশের ক্রিকেটারদের হাতিয়ার বানাচ্ছে একটা মহল, যাদের মূল লক্ষ্য ক্ষমতার দখল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেটাররা, মাঠে গড়াচ্ছে না খেলা। সাকিব আঙুল তুলছেন কাদের দিকে, কবে ফিরবেন দেশে, সেই সাথে নিজের রাজনৈতিক অবস্থান আবারও করলেন পরিষ্কার। সাকিবের সব ভাবনা একসঙ্গে যেন রিপোর্টে।
বহুদিন পর মন খুলে কথা বললেন আবারও সাকিব আল হাসান। বললেন ক্রিকেটারদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, প্রিমিয়ার লিগ না হলে ভুক্তভোগী হবেন ক্রিকেটাররাই। এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। ক্ষমতা কুক্ষিগত করার জন্যই ক্লাবগুলো খেলতে চাইছে না, এমনটাও মনে করেন এই অলরাউন্ডার। ডেইলি স্টারকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, একটা জিনিস আমি বুঝি, এখানে একমাত্র ভুক্তভোগী হলো খেলোয়াড়রা, অন্য কেউ সাফার করছে না। খেলোয়াড়দের কষ্টটা কারো বোঝার ইচ্ছা আছে বলে আমার মনে হয় না। সবাই আসলে যার যার ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত। খেলোয়াড়দের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে একটা পক্ষ। বিসিবির ব্যর্থতা মেনে নিলেও ক্লাবগুলোর অনবস্থানে বড় অসহায় অবস্থানে রয়েছে বলে মনে করেন সাকিব আল হাসান। এর পেছনে দেখছেন ক্ষমতা দখলের নীল নকশা। জানান, ক্লাব যদি খেলতে না চায় বিসিবি কি করবে? বিসিবি তাদের ম্যানেজ করতে পারছে না, এটা বিসিবির ব্যর্থতা। খেলোয়াড়দের আসলে তো কিছু করার নেই। ধরেন আমি ক্লাবের মালিক, আমি বললাম খেলবো না, এখন আপনি কি করবেন? আপনি বিসিবি হলে বড়জোর অনুরোধ করবেন, তারা সেটাই করছে। দেশে ফেরা ইস্যুতে সাকিব আল হাসান বলেন, আমি আশাবাদী, আমি সবসময় আশাবাদী মানুষ। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, যদি দ্রুত সবকিছু সমাধান করতে পারি, না হলে সময় লাগতে পারে। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত বিষয়গুলো মিটিয়ে ফেলতে। যত দ্রুত এগুলো সমাধান হবে তত দ্রুত আমি ফিরতে পারবো। স্বাভাবিকভাবেই কেউ যদি নিজের দেশে যেতে না পারে তাহলে সে দেশকে মিস করবেই। আমিও ব্যতিক্রম নই, আমি দেশকে ভীষণ মিস করি সব সময়। আশা করি শিগগিরই ফিরতে পারবো, আর তখন অবশ্যই খুব ভালো লাগবে। ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ তো সবসময় থাকবে, এ কথা বলেন সাকিব আল হাসান। একজন ক্রিকেটার হিসেবে সময় সীমিত, তাই এখন পুরো মনোযোগ খেলাতেই রাখতে চাই। বলেন, রাজনীতির জন্য আমৃত্যু সময় আছে, ক্রিকেটের জন্য সময়টা কম। রাজনীতি নিয়ে যেটা বলছেন, আমি মনে করি রাজনীতি একটা বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি। তবে সেটা আমার ভালো লাগবে এবং সেই আশা আমার এখনো আছে, সব সময় থাকবে। একটা নতুন সরকার এসেছে, যেভাবে আসুক, আসার সঙ্গে সঙ্গেই তাদের সামনে এখন বড় একটা চ্যালেঞ্জ। এই মুহূর্তে আমার মনে হয় তাদের অনেক বড় দায়িত্ব হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা, বাংলাদেশের মানুষকে একটা স্বস্তিতে ফিরিয়ে আনা। কাউকে দূরে সরিয়ে রেখে স্বস্তি ফিরে আসবে বলে আমি মনে করি না, আর গণতান্ত্রিক ধারাতেও এটা হয় না। আশা করি সবকিছুরই দ্রুত সমাধান হয়ে যাবে। জুলাই আন্দোলনে শহীদদের নিয়ে সাকিব আল হাসান বলেন, কোনো চলে যাওয়াই কাম্য নয়, প্রতিটা মৃত্যুই বেদনাদায়ক, প্রতিটা জীবনই অমূল্য, কিন্তু কাউকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয় এসব ক্ষেত্রে। সাকিব নিশ্চিত করেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে, তাদের কার্যক্রম শুরু হলে তিনি আবারও ওই দলটার হয়েই নামবেন। তবে আপাতত ক্রিকেটেই তিনি মনোযোগ রাখতে চান। নাজমুস সাকিব, কালবেলা। দর্শক, এই ছিল আজকের কালবেলা স্পোর্টস আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।